হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর এখন বাজে ভোর 7টা। রানা অফিস চলে গেছে আর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। ইউজুয়ালি একটু আগে দাঁড়াই, আজকে একটু লেটে দাঁড়িয়েছি বলে সব স্কুল বাসগুলো দেখুন আসছে আর বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। এই সময়টা সব বাচ্চাদের স্কুলের সময়, আর যার নিজের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকে আর যার যেমন স্কুল সেই বাস এসে সেই বিল্ডিংয়ের নিচ থেকে নিয়ে যায় বাচ্চাগুলোকে পিক আপ করে। আর যাদের বাড়ি একটু ভেতর দিকে, যেখানে বাস ঢোকে না, তাদের মা বাবারা ওই যে দেখুন, যেমন উনি ওনার মেয়েকে নিয়ে যাচ্ছেন, যেই জায়গায় বাস দাঁড়ায় সেই জায়গায় মা বাবারা গিয়ে বাচ্চাদেরকে ছেড়ে আসে। এখানে কিন্তু সব রকমের স্কুল আছে। যেমন দেখুন, এই বাচ্চাটা কালার ইউনিফর্মে দাঁড়িয়ে আছে, কালার ড্রেসে, তো ও নিশ্চয়ই কোনো ব্রিটিশ স্কুলে পড়ে যার কোনো ইউনিফর্ম নেই। আর ওই দেখুন, ওই একটা বাচ্চা হেঁটে আসছে প্রপার ইউনিফর্মে, ও নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান স্কুলে পড়ে। যেমন আমাদের ইন্ডিয়ান স্কুলগুলোতে সব ইউনিফর্ম থাকে, এখানেও সিবিএসসি বোর্ডগুলোর যেই স্কুলগুলো ইন্ডিয়ান স্কুল, সেখানে প্রত্যেকটাতে ইউনিফর্ম থাকে। আর উনি দেখুন আবার অফিসে যাওয়ার সময় তো উনি চললেন নিজের গন্তব্যে, নিজের অফিসে। আর এখানে দেখুন, এই বাচ্চাটি নিজের দাদার হাত ধরে কীরকম দুজনে মিলে স্কুলে যাচ্ছে। এটা দেখে ঠিক আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি ছোটোবেলায় খুব বায়না করতাম যে দিদি যেই স্কুলে পড়ে আমি সেই স্কুলেই যাব, আর দিদি যখন ফেরে যখন যায় আমি তখনই যাব। তো এবার হচ্ছিল কি, হতো গণ্ডগোলটা কি, যে দিদি স্কুল ছিল ডে স্কুল, যেহেতু ও উঁচু ক্লাসে পড়তো, আর আমার স্কুল ছিল ভোরবেলায়, যেহেতু আমি অনেকটা নিচু ক্লাসে পড়তাম। কিন্তু আমার ছুটি হয়ে যাওয়ার পর ঠায় স্কুলে বসে থাকতাম যে দিদি যখন ছুটি হবে আমরা একসাথে বাড়ি আসবো, আর দিদির সাথেই স্কুলে যাব, দিদির সাথেই পড়াশোনা করব। আর আমারও স্কুল ছিল ঠিক ভোরবেলা। এরকমই শীতকালে ভোরবেলা উঠতে এত কষ্ট হতো, কিন্তু স্কুলে তো যেতেই হবে। তো আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাসগুলো দেখি বাচ্চারা যাচ্ছে, আর আমার নিজের ছোটোবেলার কথাটা একদম হুবহু মনে পড়ে যায়। আর এখানে দেখুন, পায়রাদের অলরেডি মিটিং বসে পড়েছে সকাল সকাল, যে কে কী কাজ করবে, পুরো দিনটা কেমন কাটাবে। তো চলুন আমিও যাই আমার দিনের কাজগুলো করতে। এই ডিবেগুলোতে জিনিস যা ছিল সেগুলো খালি হয়ে গেছে, তাই কালকে রাতে এইগুলো বেশ ধুয়ে আমি এখানে শুকোতে দিতে রেখে দিয়েছিলাম। আবার যখন নতুন জিনিস আসবে, বেশ পরিষ্কার ডিবেগুলো থাকলে তাড়াতাড়ি ঝটপট ঢুকিয়ে দিতে খুব সুবিধা হয়। তো এখন আমি রেখে দেবো, আবার যেরকম প্যাকেট খুলবো, যেই ডিবেতে যা থাকে সেই ডিবেতে সেগুলো ভরবো। আর এই ডিবেটাতে আমি সব ছোট ছোট চামচগুলো রাখি, যাতে কাজের সময় খুঁজতে না হয়, একটা জায়গাতেই পাওয়া যায়। এখন বেশ কিছু আলু নিয়েছি, কারণ রাতের বেলা হবে আলুর পরোটা, আর দুপুরবেলা আমার আর গিনির জন্য লাঞ্চে বানাবো হচ্ছে আলু পোস্ত। পোস্ত বলতে এখানে তো পোস্ত অ্যালাউড নয়, এখানে নিয়ে আসতেও দেয় না, এখানে বিক্রিও হয় না। কিন্তু পোস্ত যখন খেতে ইচ্ছা করে আমরা তিলটাকে পোস্ত হিসাবে ইউজ করি। একবার আমি বানিয়েছিলাম তিল দিয়ে, তিলটাকে বেটে যেরকম পোস্ত বেটে করে সেরকমই তিল বেটে করি, একদম হুবহু পোস্তর মতো খেতে হয়েছিল। বোঝাই যাচ্ছিল না যে এটা পোস্ত নয়। তো তখন থেকেই আমি তিল দিয়েই পোস্ত করি। তো অর্ধেক আলু সেদ্ধ করব বলে ওবেলার পরোটার জন্য ওটা কেটে রেখে দিলাম, পরে রাতের বেলা বানাবো। আর এটাকে আলু পোস্তর মতো কেটে নিচ্ছি আমার আর গিনির জন্য। আসলে গিনির জন্য আমি রান্না করি সেটাই আমি খাই, আর রান্না নিয়ে যায় না কোনো, ভাত জাতীয় কিছু ও নিয়ে যায় না, তো ওর রান্নাটা আবার আলাদা হয়। তাই কতবার তিনজনের জন্য 3 রকম রান্না করব, তাই গিনিকে যা খাওয়াই আমিও সেরকমই সেদ্ধ শুদ্ধি খেয়ে নিই। এবার গিনির জন্য রান্না সেটা ঘিয়ে, কারণ ডাক্তার বলেছে ওকে এখন তেল না দিতে ঘিটাই বেশি দিতে। তো আলু পোস্তটাও করব ঘি দিয়ে। শুনেই কেমন অবাক লাগছে বলুন, ঘি দিয়ে আবার আলু পোস্ত হয়? জানি না খেতে কেমন হবে, কিন্তু ওই একবার ট্রাই করছি। যেরকম আলু পোস্ত হয় ঠিক সেরকমই করব। এখানে ঘিয়ের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর রাতের বেলা একটু তিল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু বেটে নেব। তিলটা যদিও বা সারা রাত ভেজাতে লাগে না, তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, কিন্তু তাও আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। পোস্ত হলে যদি আমরা খেতাম তাহলে একটু লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে তিলটাকে বাটতাম, কিন্তু যেহেতু গিনি খাবে সেই জন্য তেলটা আর লঙ্কাটা দিলাম না। আর এখানে একটু আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, হলুদ দিয়ে দিচ্ছি। পোস্ততে কিন্তু হলুদ দেয় না জানি, কিন্তু গিনি ও একটু কালারফুল খাবার হলে, স্পেশালি হলুদ খাবার রঙটা দেখে ও খেয়ে নেয় ঝটপট, তাই ওর জন্যই একটু কালারফুল বানানোর জন্য হলুদটা দিলাম। এরপর ওই তিল বাটাটা দিয়ে এবার ভেজে বেশি করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। বেশি করে জলটা দেবো কারণ ঝোল পোস্তটা বানাবো। আমার ঝোল পোস্তটা খেতে খুব
ভালো লাগে। আর তার সাথে ডালও বানাতে হয় না, এই একটা সুবিধা যে পোস্ততে ঝোল থাকলে আলাদা করে আর ডাল বানাতে হবে না। তো এখানে বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি আর তারপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অল্প একটু নুনও দিচ্ছি স্বাদ অনুযায়ী, মানে স্বাদ অনুযায়ী না, একটু কমই, কারণ গিনিকে অল্পই নুন খাওয়াই আর আমিও এখন ওরকমই, ও যেরকম খায় সেরকমই খাই। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই আলুগুলো সেদ্ধ হচ্ছে। আর ওবেলা যেহেতু আলুর পরোটা হবে, তো ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, ভাজা মশলাটা ওখানে সাইডে বানিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা ভেজে রেখে দেবো, যতক্ষণে ঠান্ডা হবে আমার সব কিছু রেডি হয়ে যাবে, তারপরে ওটাকে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো। তো এখানে শুকনো খোলায় প্রথমে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তারপরে জিরেটা অ্যাড করব, কারণ লঙ্কাটা একটু মুচমুচে করে বেশিক্ষণ ভাজি আর জিরেটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই দুটো একসাথে দিলে লঙ্কাগুলো হয় না কিন্তু জিরেটা পুড়ে যায়, তাই জন্য আমি লঙ্কাগুলোকে আগে ভেজে নিই। আর জিরেটা একটু বেশি দিলাম, কারণ আলাদা করেও জিরে গুঁড়ো করে রাখবো, মানে ভাজা জিরে গুঁড়ো, যেটা লঙ্কা থাকবে না যেটাতে, তাই জন্যই বেশি করে জিরেটা নিলাম। এবারে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটা থালায় নিয়ে রেখে দেবো, যখন ঠান্ডা হবে তখন এটাকে গুঁড়ো করে নেবো। এইটা আমাদের পুরনো এয়ার ফ্রায়ারটা, দেখুন শিফটিংয়ের সময় কখন যে ভেঙে গেছে বুঝতেও পারিনি, কিছুদিন আগে বের করে দেখছি যে ভেঙে গেছে, তারপরে ভাবলাম যে ঠিক আছে যাকগে চললেই হলো, কিন্তু চালাতে গিয়ে দেখি ও বাবা আর চলছে না। মনটা দুজনের এত খারাপ হয়ে গেছে। আর রান্নার তো এটা অনেক পুরনো, আমার বিয়ের আগেই ও কিনেছিল, ওর ব্যাচেলার লাইফে ও এটাতেই রান্না করতো, ওর খুব স্বাদ দিয়েছে এই এয়ার ফ্রায়ারটা। এবার যখন চলছে না আর কী বা করবো, মন খারাপ নিয়েই দুজনে মিলে ভাবলাম যে একটা নতুন অর্ডার করা যাক। তো অ্যামাজনে 11/11 ডিল চলছিল, সেইখানে 11/11 ডিলেই আমরা এই এয়ার ফ্রায়ারটা অর্ডার করলাম। রাতের বেলায় এসেছে, কিন্তু আজকে সকালে খুলছি। যদিও বা আমাদের এয়ার ফ্রায়ার নতুনের এখন কোনোই প্রয়োজন ছিল না, পুরনোটা বেশ ভালোই চলছিল। এখন নতুন কিছু কেনা মানে পুরনো থাকা সত্ত্বেও সেটাকে বিলাসিতাই বলে, কিন্তু এখন যখন পুরনোটা খারাপ হয়ে গেছে সেটাকে সারাতে দিলে যা খরচা পড়বে বা যা হেক্টিক হবে, তার থেকে আমার নতুনটাই চলে এলো। তো এইটাই 11/11 ডিলে, এটার দাম আসলে ছিল 1100 দিরাম, কিন্তু 11/11 ডিলে আমরা ওই 500 কি 550 দিরামে এটা পেয়েছি, মানে ওই 20,000 কি 22,000-এর জিনিসটা আমরা 10,000, মানে পুরো হাফে পেয়েছি। তাই দেখলাম যে ঠিকই আছে, নতুন এলো। আর আমরা একটু অন্য অন্য জিনিসও দেখছিলাম, তো এইটা বেশ নতুনত্ব লাগলো। দেখুন নিনজা কোম্পানির, তো সার্চ করেই নিয়েছি, নিনজা কোম্পানিটা বেশ ভালো বললো। আর নতুনত্ব এই জন্য কারণ এটাতে দেখুন দুটো ড্রয়ার, আর ড্রয়ারগুলো একটু চৌকো চৌকো। ইউজুয়ালি এয়ার ফ্রায়ারে ওই একটাই ড্রয়ার থাকে আর গোল থাকে, কিন্তু এখন দেখছি নতুনত্ব অনেক কিছু বেরিয়েছে, তো ভাবলাম এটাই নেওয়া যাক। তো দুটো ড্রয়ারে সেমই সাইজ, দুটো বেশি বেশি খাবার, ধরুন কাটলেট বানাচ্ছি, যদি 10টা কাটলেট হয় দুবারে 5টা 5টার থেকে 5টা এই ড্রয়ারে 5টা ওই ড্রয়ারে দিলেই হবে। আর এই যে এখানে সব অপশানগুলো আছে যে কি কি হবে, আর এই যে ড্রয়ার নাম্বার 1 আর ড্রয়ার নাম্বার 2 দেওয়া আছে। আর এখানে স্পেসিফিকেশনে বলা আছে যে দুটো খাবারই, মানে একটা খাবারই দুটো ড্রয়ারে দিয়ে সেম টাইমে রান্না করা যাবে, আবার ধরুন দুটো অন্য অন্য খাবার দুটো ড্রয়ারে দিলেও সেম টাইমেই আর সেম হিটেই রান্না করা যাবে। এবারে জানি না, ওই ম্যানুয়াল পড়ে দেখতে হবে যে জিনিসটা কিভাবে হবে, যেদিন করব আপনাদের সাথে আবার শেয়ার করব যে এটা কীরকম করে হচ্ছে। আর এয়ার ফ্রায়ারটা দেখুন খুলতে গিয়ে আমার পোস্তর সব ঝোল শুকিয়ে গেল, তো এটাতে আর একটু জল অ্যাড করতে হবে, একটুখানি জল ঝোলের মতো অ্যাড করে আর একটুখানি ফুটিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। ব্যাস হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে সামান্য 2-3 মিনিট ফুটিয়ে দিয়েছি। এখন এটাতে একটুখানি সর্ষের তেল অ্যাড করছি, কারণ পোস্ত খাবো আর তাতে সর্ষের তেল না দিলে আবার তিল বাটা কেমন জানি একটু মনে হলো যে গন্ধ গন্ধ লাগতে পারে, তাই অল্প একটু তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম যাতে ওই গন্ধটা আর না লাগে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবো তখন আবার গরম করে নেবো। আর এপাশে জিরে আর লঙ্কাটাও ঠান্ডা হয়ে গেছে, তো আগে জিরেটাকে অর্ধেকটা গুঁড়িয়ে নেবো, আলাদা জিরে গুঁড়ো রাখবো, আর তারপরে লঙ্কাটার সাথে বাকি জিরেটা গুঁড়িয়ে নেবো। তো
এখানে লঙ্কাগুলো আমি আলাদা একটা প্লেটে তুলে রাখলাম, আর তারপরে এখান থেকে অর্ধেকটা জিরে আলাদা করে এখন ভালো করে গুঁড়িয়ে নেব। আর গুঁড়িয়ে সঙ্গে সঙ্গে ওই টাইট যে জারগুলো রেখেছিলাম সেই খালি জারগুলো ওর মধ্যে একটাতে ঢুকিয়ে রেখে দেবো। আর এত সুন্দর গোড়ানোর পরে ভাজা মশলার গন্ধটা আসছে, মানে বাড়িতে মশলা বানানোরই একটা আলাদা ফ্রেশনেস থাকে। তো যাতে এই গন্ধটা আরও না উড়ে যায় সেই জন্য আরও এয়ারটাইট কন্টেনারে সাথে সাথেই ভরে রেখে দেবো। আরে দেখুন কি সুন্দর একদম গুঁড়ো হয়ে গেছে না। যখন বাড়িতে এরকম কিছু মশলা বানাই তখন এই কাঁচের জারগুলো খুব কাজে দেয়। এই কাঁচের জারগুলো আমি আইকিয়া থেকে কিনেছিলাম, খুবই ভালো। এর সাথে আবার রাবারও আসে একটা এয়ারটাইট করার জন্য, কিন্তু এই রাবারটা না ইউজ করলেও দেখি এয়ারটাইট থাকে আর মশলাগুলো বেশ ভালো থাকে। এবার বাকি যে জিরেটা আছে ওটার মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে ভাজা মশলাটা বানিয়ে নেব। আলুর পরোটা তো ভাজা মশলা ছাড়া হয়ই না, কিন্তু এই ভাজা মশলাটা শুধু আলুর পরোটাতে না, বিভিন্ন বেশ অনেক খাবারে দিলেই তার টেস্ট হয়ে যায়, যেমন রায়তা বা পনিরের পরোটা বা যে কোনো পরোটা। ব্যাস নিমেষের মধ্যেই মেশিনের সাহায্যে মশলা রেডি। এটাকেও এবার একটা কাচের জারে ভরে রেখে দিচ্ছি যাতে এরও গন্ধটা ইনট্যাক্ট থাকে। আর এখানে আমারও কাজ শেষ, আর ব্লগটাও এখানে তাহলে শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওটাতে, ততদিনে সবাই ভালো থাকবেন।